গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখিকা মৌ রুইদাসের লেখা তারানাথ তান্ত্রিক ও মেদিনীপুরের বিভীষিকা। তারানাথের চরিত্রে প্রীতম, অন্যান্য চরিত্রে শুভম, গোড়া, প্রীতম, সৌমিক, প্রদ্যুৎ, শুভদীপ এবং সৌমিক। গল্পের সূত্রধর নারী, দেবী এবং মন্দিরার চরিত্রে আমি শিউলি। তাহলে শোনা যাক। পুজো শেষ। এই দিকের ব্যস্ততার কারণে বেশ কিছুদিন হলো তারানাথের বাড়ি যাওয়া হয়নি। বিজয়ার প্রণামটাও বাকি রয়ে গেছে। তাই সকাল থেকেই আজ মনটা তারানাথের জন্য এক প্রকার ছটপটি করছিল। বারান্দায় বসে বসে আমি সেই কথাই ভাবছি, এমন সময় দরজায় টোকা পড়ল। গিন্নি রান্নাঘরে কাজ করছিল, তাই আমি বারান্দা থেকে উঠে বসার ঘর পেরিয়ে সদর দরজা খুলতেই দেখতে পেলাম হাসি মুখে দাঁড়িয়ে আছে আমার বন্ধু কিশোরী সেন। পুজোর দিনগুলোতে কিশোরী গিয়েছিল তার গ্রামের বাড়ি, হয়তো আজই ফিরেছে। তাই একটা দিন আমার একা একাই কেটেছে। সঙ্গে গিন্নি ছিল, কিন্তু কিশোরী না থাকলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। কিশোরীকে দেখে আমারও মুখে হাসি ফুটল। আমি বললাম, আরে কিশোরী যে, তা গ্রামের বাড়িতে পুজো কাটিয়ে এই বন্ধুর কথা মনে পড়ল বুঝি? হ্যাঁ আমার কথা শুনে কিশোরী অল্প হেসে উত্তর দিল, আরে না না, তোমাকে কি আর ভোলা যায় বলো? মনের মধ্যে তুমি আর বৌঠান সর্বদাই ছিলে। সারা বছর তো আর তেমন গ্রামের বাড়ি যাওয়া হয় না, তাই পুজোর ছুটিটা পেতেই চলে গেছিলাম। সে না হয় বুঝলাম। আচ্ছা, তুমি ভেতরে এসো আগে। তা তুমি কি আজই ফিরলে? হ্যাঁ, ওই দুপুরে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়েছিলাম। এই তো কিছুক্ষণ আগেই ফিরেছি। আর ফিরেই হাত মুখ ধুয়ে জামা পাল্টে সোজা তোমার বাড়ি চলে এলাম। তাই এসেছো, ভালো করেছো। তা বলছিলাম কি, অনেকদিন তো তারানাথের বাড়ি যাওয়া হয়নি। এই বেলাটায় কোনো কাজও নেই, যাবে নাকি ওখানে একবার? আমার কথা শুনে কিশোরী হেসে বলে উঠল, যাক, এতক্ষণে তুমি একেবারে আমার মনের কথা বললে। চলো, আর বসে কাজ নেই, বুঝলে? কিশোরীর কথা শুনে আমি আর দেরি করলাম না। রান্নাঘরের বাইরে থেকে গিন্নিকে বলে বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। সেই সাথে তারানাথের বাড়ির সামনে সরু গলির কাছে একটা দোকান থেকে গরম গরম সিঙাড়া, চপ, ফুলুরি নিয়ে গেলাম। দোকানে দেখলাম গরম গরম জিলিপি ভাজছিল। বিজয়ার প্রণামটা যেহেতু বাকি আছে, তাই গোটা 10 গরম জিলিপিও নিয়ে নিলাম। মিষ্টি ছাড়া কি বিজয়ার প্রণাম মানায় নাকি? আর সঙ্গে পাসিংশো নিতে ভুললাম না। সব কিছু নিয়ে আমরা তারানাথের বাড়ির দোরগোড়ায় এসে যখন পৌঁছালাম, তখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে। তারপর চারিদিকে একবার তাকিয়ে নিয়ে দরজায় দিলাম টোকা। আসছি। দরজার ভেতর থেকে তখন নূপুরের আওয়াজ শোনা গেল। বুঝতে পারলাম চারিমা এসেছে। দরজা খুলে আমাদের দুজনকে দেখে চারিমা মুখে একগাল হাসি ফুটিয়ে বলে উঠল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। বাবা আপনাদের জন্যই ঘরে অপেক্ষা করছে। আপনারা যান, আমি একটু পরে আসছি। চারির কথা শুনে আমি হাতের চপ আর জিলিপির প্যাকেটটা চারির দিকে বাড়িয়ে দিলাম। সেটা হাতে নিয়ে চারি রান্নাঘরের দিকে চলে গেল, আর আমরা তারানাথের বসার ঘরের দিকে। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম ঠাকুরমশাই জানালার দিকে তাকিয়ে কালো আকাশটা দেখছে। তাকে দেখে মনে হলো
তিনি যেন গভীর কোনো ভাবনায় বিভোর হয়ে আছেন। আমাদের পায়ের শব্দেই বোধহয় তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসা হলো। আমাদের দিকে তাকিয়ে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি বলে উঠলেন, আরে এসো এসো। তাই বুড়োর কথা তোমাদের এতদিনে মনে পড়লো বুঝি? তোমরা তো আর আসোই না, আমাকে ভুলেই গেছো তোমরা। না না, অনেকদিন পর পুজোর ছুটিটা পেলাম, তাই ভাবলাম একবার ঘুরেই আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। তা তোমরা কেমন আছো? আর পুজো কেমন কাটলো তোমাদের আগে বলো শুনি। আমাদের পুজো ভালোই কেটেছে। আর আপনার পুজো কেমন কেটেছে? আমার আবার পুজো ওই কেটেছে কোনো রকম আর কি। আমাদের কথাবার্তার মাঝখানে 4-3 কাপ চা, মুড়ি, চপ আর গরম গরম জিলিপি নিয়ে বসার ঘরে এলো। আমাদের 3 জনকেই সেই সব দিল। জিলিপি দেখে তারানাথ বললেন, দেখছি আমার পছন্দের জিনিসগুলো তোমাদের ঠিকই মনে থাকে। আমার কত খেয়াল রাখো, যখনই কিছু দরকার হয় তোমরাই দৌড়ে আসো। এতটুকু হিংসে নেই তোমাদের মনে, বুঝলে কিশোরী? হিংসে, লোভ মানুষকে বদলে দেয়। এই হিংসা, লোভের জন্য মানুষ তার জ্ঞান গম্য হারিয়ে ফেলে, বিচার করার বুদ্ধি লোপ পায়। লোভের কারণে মানুষই মানুষকে চেনে না, কত শত পাপ করে বসে। তা ঠাকুরমশাই, আজ আপনি হঠাৎ এই হিংসের কথা, লোভের কথা বলছেন। তাহলে কি আজ এমন কোনো গল্প বলবেন যার লোভের কারণে কেউ পাপ করেছিল? ক্ষমতার লোভ যে মানুষকে অন্ধ করে দেয়, তার পরিণাম যে কতটা ভয়ঙ্কর সেটা কিভাবে বোঝায় তোমাদের এবার আমি যে তার কিছুটা নিজের চোখেও দেখেছি। হে, তাহলে সেই গল্পটাই বলুন না, বেশ লাগবে কিন্তু। কিশোরীর কথা শুনে তারানাথ চোখ বন্ধ করে সমস্ত ঘটনাটা একবার নিজের মনে সাজিয়ে নিলেন। তারপর গরম জিলিপিতে একটা কামড় বসিয়ে বলতে শুরু করলেন, তোমরা তো সবই জানো, যুবক বয়সে আমি যখন তখন যেখানে সেখানে চলে যেতাম। সে রাত হোক কিংবা দিন হোক, কোনো কিছুই আর আমাকে আটকে রাখতে পারতো না। তখন রক্ত গরম ছিল শরীরে, ভয় টর্চে আমাকে কোনো কালে আবদ্ধ করতে পারেনি। আর এইসব ভুতুড়ে জায়গাগুলো যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকতো। অমনি আমি ছুটে চলে যেতাম সেদিকে। মনের কোণা থেকে আমাকে আপনা আপনি বলে উঠত, আর আমিও যেদিকে পা বাড়িয়ে যেতে থাকতাম মনে হতো যেন সমস্যাগুলো নিজেরাই আমাকে ডাকছে তাদের সমাধান করার জন্য। সে সময় এখন পার হয়ে এসেছে। আগের দিনের মতো আর শরীরের রক্ত গরম নেই, যেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েছে। আজ থেকে বছর 20-25 আগের কথা। সময়টাই এখনকার মতোই ছিল, কখনো গরম আবার কখনো ঠান্ডা। ঘরের ভেতর গরম আর বাইরে ঠান্ডা, এই হলো ব্যাপার। গরমের তাপদাহ কাটিয়ে শীতের আমেজ ফিরে এসেছিল। গায়ে চাদর দিলে গরম আর খুলে দিলে ঠান্ডা। তোমরা তো জানো আমি খুবই চঞ্চল স্বভাবের ছিলাম, আর এই জন্যই ওই এক জায়গায় বেশি দিন থেকে সাধনা করা ও আমার ধাতে ছিল না। একবার যদি মনে জাগতো যে আর এই জায়গায় থাকবো না, তাহলে আর আমায় আটকায় কে? তখন আমি সেই সবে সাধনা শেষ করেছি। মধুসুন্দরী দেবীর কাছ থেকে বর লাভ করেছি, ঘরে আর মন টিকে না। একদিন সকাল হতেই বেরিয়ে পড়লাম।
সারাদিন পথ চলার পর বিকেল নাগাদ হঠাৎ করেই চারপাশটা কেমন যেন ওই অচেনা হয়ে উঠল। ঠিক অচেনা নয়, হয়তো অনেকবারই এসেছে, কিন্তু এখন মনে পড়ছে না। পাশেই জমিতে এক লোক কোদাল দিয়ে কিছু একটা করছে। এইবার সেদিকে এগিয়ে গিয়ে গ্রামের নাম জিজ্ঞাসা করতেই লোকটি আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বোধ করি অচেনা মানুষের হঠাৎ এই গ্রামের আগমনের কারণে বোঝার চেষ্টা করলো। কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, মেদিনীপুর। বলেই লোকটি আবারও তার কাজে মন দিল। আমি কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে গ্রামের ভেতরের দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেদিকটায় হাঁটাটা শুরু করলাম। পশ্চিম আকাশের সূর্য অস্ত গিয়েছে। আস্তে আস্তে চারপাশটা অন্ধকার হতে শুরু করে দিয়েছে। সামনে কিছুটা এগিয়ে দেখলাম যে বিশাল একখানা মাঠ। সে মাঠ পেরিয়ে যাওয়ার আর ইচ্ছে করলো না। সারাদিনের ক্লান্তির জন্য পা জোড়া আর চলতে চায় না যেন। তাই ভাবলাম আজকে রাতটুকু এই গ্রামেই থেকে যাওয়া যাক। সেই মতো আবার পিছনের পথ ধরে গ্রামে ফিরে এলাম। যাওয়ার সময় একখানা কালী মায়ের মন্দির আমি দেখতে পেয়েছিলাম, তাই সেদিকেই গেলাম। মন্দিরের কাছে পৌঁছে দেখলাম ভেতরে তখন সন্ধ্যা আরতি চলছে। আমি ভিড় ঠেলে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখতে পেলাম মন্দিরের পুরোহিত মন্দিরের ভিতর দাঁড়িয়ে মন্ত্র পাঠ করছে, তবে মায়ের পায়ে ফুল দিচ্ছে অন্য একজন বালক। দেখে আমি একটু অদ্ভুতই লাগলো বলতে পারো। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন উঁকি দিচ্ছে, কিন্তু তখনকার মতো আমি চুপ করেই রইলাম। পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছে, আর সেই সঙ্গে ভেসে আসছে উলুধ্বনির আওয়াজ, শঙ্খের আওয়াজ, আবার ঘণ্টার আওয়াজ। পুজো প্রায় যখন শেষের পথে তখন মা কালীকে দান করা ফুলের মধ্যে একটি ফুল মাটিতে পড়ল। পুরোহিত মশাই সেটি তুলে রাখলেন। প্রত্যেকেই গ্রামের সাধারণ মানুষ, গ্রাম্য পোশাক। কেবল একজনের বেশভূষা দেখে তাকে সাধারণ গ্রামের মানুষ বলে মনে হলো না। হঠাৎই তিনি প্রায় ছুটে এসে দাঁড়ালেন হচ্ছে মন্দিরের চাতালে। চোখ মুখ উদ্ভাসিত, চেহারায় শোকের ছায়া স্পষ্ট। দেখে মনে হয় খুব বড় কিছু একটা ঘটেছে। লোকটি এমন অসময়ে মন্দিরের চাতালে এমনভাবে দাঁড়াতে দেখে লোকজনের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো, স্বাভাবিক। আর সেই গুঞ্জনের শব্দেই বোধ হয় মন্দিরের পুরোহিত মশাই বেরিয়ে আসলেন, আর এসেই চাতালের ওপর দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে খানিকটা অবাক হয়ে বললেন, এ কি জমিদার মশাই, আপনি এই অসময়ে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? পুরোহিত মশাইয়ের কথা শুনে আমি বুঝতে পারলাম উনি হলেন তাহলে এই গ্রামের জমিদার। কিন্তু এই ভর সন্ধেবেলায় ওনার চেহারায় এই শোকের ছায়া কেন? দেখলাম সময় অসময় স্থান কাল পাত্র ভুলে জমিদার গড় গড় করে বলতে শুরু করলে, পুরোহিত মশাই, মনে হয় আমার বড় ছেলেটাকে হয়তো আর বাঁচাতে পারবো না। আমি যে ওকে আর ওইভাবে দেখতে পারছি না। কি করব আমি পুরোহিত মশাই? আপনি বলে দিন, যে করেই হোক আমার ছেলেকে বাঁচান। আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই তো করেছি, কিন্তু আজ তো নীলকান্ত নিজেই নিজেকে আঘাত করেছে। এই রকম চলতে থাকলে ও তো মরে যাবে। তাহলে ওকে বাঁচাবো কি করে পুরোহিত মশাই? এই শেষের কথাগুলো বলতে বলতে জমিদার বাবু হাঁটু কেড়ে বসে পড়লেন মাটিতে। বলে গেলেন স্থান কাল পাত্র। হয়তো ভুলে গিয়েছিলেন তিনি এই গ্রামের জমিদার। ওনার কথা এই গ্রামের শেষ কথা, কিন্তু এখন ওনাকে দেখে আমার আর জমিদার বলে ঠিক মনে হলো না। দেখলাম একজন পিতা তার পুত্রের জীবন ভিক্ষা ঈশ্বরের কাছে আকুতি আকুতি করছে।
এইবার আমি কৌতূহল নিবারণ করতে না পেরে ভিড় ঠেলে খানিক এগিয়ে গিয়ে পড়লাম। কি হয়েছে আপনার ছেলের? নিজেই নিজেকে আঘাত কেন করছে? এতক্ষণে লোকজন হয়তো বুঝতে পারলো একজন অচেনা আগন্তুক তাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রশ্নটা জমিদার বাবুই করলেন। আপনি কে? এই গ্রামে আগে দেখেছি বলে তো মনে হয় না। নতুন এসেছেন বুঝি? হ্যাঁ জমিদার মশাই, আমি এই কিছুক্ষণ আগেই এসেছি। সন্ধে নেমে এসেছিল, তাই আর অন্য কোনো গ্রামে প্রবেশ করিনি। পুজোর ঘন্টার শব্দে এদিকেই এসেছি। ভাবলাম রাতটা এখানেই কোনো রকমে কাটিয়ে দেব। যদি আপনি অনুমতি দেন তাহলে আজ রাতটায় আমি এই মন্দিরেই কাটিয়ে দিতাম। আমি আপনাদের কোনো অসুবিধে করব না। আর অসুবিধে নেই, আমি ব্রাহ্মণ। সে কেমন কথা? আপনি আমাদের গ্রামের অতিথি বলে কথা। অতিথির কোনো জাত হয় না। আপনি যদি থাকতে চান তাহলে থাকুন, এখানে খাওয়ার কোনো অসুবিধে হবে না। পুরোহিত মশাই। পুরোহিত মশাই পাশেই দাঁড়িয়েছিলেন। এইবার জমিদার বাবুর ডাক শুনে খানিক এগিয়ে এসে বললেন, আগে বলুন জমিদার মশাই। পুরোহিত মশাই, আপনার ওপরেই আমি ওনার আপ্যায়নের সমস্ত দায়িত্ব দিলাম। আপনি দেখবেন ওনার যেন কোনো অসুবিধা না হয়। আর হ্যাঁ, ভালো কথা, আপনার নামটা তো জানা হলো না। আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। পথে পথেই ঘুরি, কোথাও কোথাও 2-4 দিন থেকে আবার বেরিয়ে পড়ি। এর থেকে বেশি আমার আর কোনো পরিচয় নেই। তা বেশ, আমি রাজকিশোর চৌধুরী। আপনি তো এই গ্রামের জমিদার, দূর থেকে শুনেছিলাম। আমার কথা শুনে জমিদার রাজকিশোর বাবু অত্যন্ত অমায়িক কণ্ঠে বললেন, ওই আর কি। আপনি যে এই গ্রামের জমিদার সেটা যেমন শুনেছি, তেমনি আরেকটা কথাও শুনতে পেয়েছি। খুব সম্ভবত আপনার বাড়িতে কোনো বিপদ ঘটেছে। আপনার ছেলের কি জীবনের কোনো ঝুঁকি রয়েছে নাকি? কথাটা শুনে আবারও মুখটা কালো হয়ে গেল রাজকিশোর বাবু। তারপর খানিকটা ইতস্তত করতে লাগলেন। বুঝলাম ঘরের কথা পরকে বলতে তিনি ঠিক ভরসা পাচ্ছেন না। না পাওয়ারই কথা। চেনা নেই জানা নেই, হুট করে একজনকে তার তো আর সব কথা বলা যায় না। সেটা বুঝেই বললাম, যদি বলতে আপত্তি থাকে তাহলে থাক। দেখলাম রাজকিশোর বাবুর চেহারাটা আরো বেশি গম্ভীর হয়ে উঠল। চেহারার প্রতিটা শিরা যেন থর থর করে কাঁপছে। রাগে নয়, ভয়ে ও আতঙ্কে। কোনো একটা এমন ভয় যা শেষ পরিণাম মৃত্যু। কারণ তিনি যখন পুরোহিত মশাইকে কথাগুলো বলছিলেন তখন ওনার ছেলে জীবন নাশের বিষয়েও উল্লেখ করেছিলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, হ্যাঁ, এখন আর গোপন করে কী বা হবে, যেখানে সবাই জানে এবং এর শেষ পরিণতিও তো সবার জানা। এ যে পাপের ফল, যে পাপ নীলকান্ত করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। এটা তো আমি জানি। যে পাপ সে করেছে তার জন্য প্রায়শ্চিত্ত হয় না, এর শাস্তি একমাত্র মৃত্যু, এটাও জানি। কিন্তু আমি তো বাবা, আমি কি নিজের ছেলেকে মরে যেতে দেখতে পারি? আমি কিছু বললাম না। এমন পরিস্থিতিতে কি বার বলতে পারি? চুপ করে বসে থাকলাম। জমিদার মশাই আবারও বললেন, আপনি তো আজই এসেছেন, এখানে কিছুদিন থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। আর পুরোহিত মশাই, আপনার ওপরেই আমি ওনার দায়িত্ব দিয়ে গেলাম। আমি বাড়ি যাচ্ছি, আপনি সবটা দেখে নেবেন। এই বলেই জমিদার মশাই চলেই যাচ্ছিলেন। হঠাৎ পুরুত মশাই জমিদার মশাইকে ডেকে মায়ের সেই আশীর্বাদী ফুলটা ওনার হাতে তুলে দিলেন। সেটা মাথায় ভক্তির সাথে ঠেকালেন। জমিদার মশাই, ফুলটা আপনি আপনার ছেলের মাথায় ঠেকিয়ে দেবেন, দেখবেন সব ভালো হবে। এরপর জমিদার মশাই বাড়ি ফিরে যান। মন্দিরের পুজো মিটে যাওয়ার পর পুরোহিত মশাই আমার কাছে আসলেন। বললেন, আজকের রাতটা আপনি আমার সাথেই থাকবেন, আশা করি অসুবিধে হবে না। পুরোহিত মশাই,
আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট, তাই আমাকে আপনি আগে কিছুই করবেন না। আপনি আমাকে তুমি দিয়েই কথা বলতে পারেন। আমার কথা শুনে পুরুত মশাইয়ের মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। তিনি বললেন, আচ্ছা বেশ বেশ, তাহলে আমি বলছিলাম যে আজকের রাতটা যদি মন্দিরের মায়ের প্রসাদ খেয়ে নিতে তাহলে বড়ই ভালো হতো। পুরুত মশাইয়ের কথা শুনে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ পুরুত মশাই, আমার কোনো অসুবিধা নেই। একটু পরেই দেখলাম মন্দিরের দালানে খাবারের জন্য সবাই লাইন দিয়ে বসেছে। আমি সেখানেই বসলাম। গ্রামের মেয়ে বউরাই খাবার খেতে দিচ্ছে। বিভিন্ন কাটা ফল, লুচি, আলুর দম, লাবড়া, 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি ইত্যাদি। খেয়ে বেশ তৃপ্তি লাগলো। তারপর পুরুত মশাই বললেন, জানি এখানে তো নতুন, খাওয়া দাওয়া হয়তো ঠিক মতো হয়নি, একটু মানিয়ে গুছিয়ে নিও বাবা। আমি তখন পুরুত মশাইকে বললাম, কি যে বলেন পুরুত মশাই, প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, মা আছে সবার। আমার কথায় উনি হাসলেন। মায়ের প্রসাদ খেয়ে আমরা এলাম মন্দিরের পিছনে পুরুত মশাইয়ের জন্য বরাদ্দ থাকা ঘরে। ঘরটি খুব বড় নয়, কিন্তু ঘরের সাথে লাগানো আরও একটি ঘর রয়েছে। পুরুত মশাই বললেন, এই যে 2টো ঘর আছে, তার এক ঘরে থাকি আমি, আর একটা ঘর ফাঁকাই পড়ে থাকে। সে ঘরে দেখভাল গ্রামের মেয়েরাই করে। কেউ আসলে তাকে সেখানে থাকতে দেওয়া হয়। একটু হয়তো অসুবিধা হবে, তবে খুব একটা হবে না। রাত হয়েছে, চলো, তুমি একটু এখানে বিশ্রাম নিয়ে নাও, কাল সকালে কথা হবে তাহলে। বলেই পুরুত মশাই চলে গেলেন। আমি হাত মুখ ধুয়ে বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিতেই চোখে ঘুম নেমে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা আমি ঠিক মতো বলতে পারবো না। সকালে ঘুম ভাঙার পর শরীরটা বেশ ফুরফুরে লাগছে। আসার সময় রাস্তার ধারে একটা বিশাল দিঘি নজরে পড়েছিল। দিঘির জল, কতদিন এমন দিঘিতে স্নান করিনি। এইবার লোভটা আর সামলাতে পারলাম না। খানিকটা পথ এগিয়ে যেতেই বড় দিঘিটা নজরে আসলো। তার জল স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। দিঘিটা বেশ বড়। ভোরের আলো সবে ফুটেছে, তাই দিঘির ঘাটে এখন বেশি লোকজন নেই। কোনো কিছু না ভেবে নেমে পড়লাম দিঘির জলে। মনের আনন্দে বেশ অনেকটা সময় নিয়ে স্নান সেরে নিলাম, কিন্তু হঠাৎই আমার মনে একটা অস্বস্তি যেন ভর করলো। সে অস্বস্তি কিন্তু দম বন্ধ করা কিংবা অশুভ কোনো লক্ষণ নয়। মনে হলো আমার পুরো দেহ কেমন যেন অসাড় হয়ে এসেছে। কে সে আমার কানের কাছে বলছে, তারানাথ, যে অন্যায় সে করেনি তার শাস্তি কেন পাবে সে? রুদ্রকান্ত কিন্তু কোনো দোষ করেনি তারানাথ, তাকে রক্ষা করো তারানাথ। আচমকায় কানের কাছে এমন ফিসফিসিয়ে কথাগুলো শুনে এক ঝটকায় আমি জলের ভিতর থেকে বেরিয়ে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকে কোথাও আমি দেখতে পেলাম না। তবে এই গলার স্বর আমার খুবই চেনা। আমি জানি কে এসেছিল আমার কাছে, কিন্তু রুদ্রকান্তকে কাকে বাঁচানোর কথা বলে গেলেন দেবী। আর অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি স্নান সেরে ফেরার পথ ধরলাম। আর আসতেই দেখলাম পুরুত মশাইয়ের ঘরের বাইরে বেশ অনেক লোকজন জমা হয়েছে। ঘটনাটা ঠিক কি, কেনই বা এত লোকজন পুরুত মশাইয়ের বাড়িতে এসেছে সেটা বোঝার জন্য আমি পুরুত মশাইয়ের সামনে এসে দাঁড়ালাম। তারপর খানিকটা নিচু স্বরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে পুরুত মশাই, এখানে এত লোকজন জমা হয়েছে কেন? আমার প্রশ্ন শুনে ভিড়ের মধ্যে থেকে একজন লোক বলল, ওহ, আর বলবেন না ঠাকুর মশাই, সর্বনাশ হয়ে গেছে। জমিদার মশাইয়ের বড় ছেলে নীলকান্ত, যে কাল রাতে মারা গেছে,
সে কি বীভৎস চেহারা হয়েছে তার। ধর থেকে তার মাথাটা বাদ পড়েছিল। নীলকান্তের দেহটা পড়েছিল গ্রামের শেষ প্রান্তে, আর আর তার কাটা মুন্ডুটা ছিল সামনের বড় বকুল গাছের একেবারেই তার মগডগালে। সে কি ভয়ানক তার দৃশ্য! চোখ দুটো তার খোলা ছিল, যেন যেন মনে হচ্ছিল সে নীলকান্তকে তার শেষ পরিণতি তার নিজের চোখে দেখাতে চেয়েছিল। হয়তো তার জন্যই নীলকান্তর এমন পরিণতি। জমিদার মশাই আর গিন্নিমা তো সেই কখন থেকে কেঁদেই চলেছে। তাদের অবস্থা যে আর চোখে দেখা যায় না। আপনি চলুন পুরুত মশাই, জমিদার মশাই আপনাকে ডেকেছেন। তবে কি গতকাল এই ভয়টাই পাচ্ছিলেন রাজকিশোর বাবু? কিন্তু কেন? এমন অপমৃত্যু তো এমনি এমনি ঘটে না। আমি এখানে নতুন, গ্রামের কিছুই চিনি না, কিছুই জানি না। পুরুত মাসের সাথে যখন জমিদার বাড়ির সামনে এসে পৌঁছালাম, তখন আমার মনটা কেমন যেন দমে গেল। একটা কিসের যেন অমোঘ বাধা বারবার আমার পথ রোধ করছে। কারা যেন চাইছে আমি এখানে না থাকি। একটা অশুভ শক্তি, তীব্র কটু গন্ধ নাকে এসে ধাক্কা লাগলো। তোমাদের আমি আগেই বলেছি, মধু সুন্দরী দেবীর কৃপায় আমি আগে থেকে কিছুটা হলেও আন্দাজ করতে পারি। আরও খানিকটা সময় এগিয়ে সদর দরজায় পা দিয়েছি, এমন সময় আমার পুরো শরীরে লোমগুলো যেন দাঁড়িয়ে গেল। একটা দমকা হাওয়া এসে ঝাপটা মারল চোখে মুখে, আর সেই বাতাসের স্বরে স্বরে কেউ যেন কানে কানে বলে গেল, চলে যা, চলে যা বলছি এখান থেকে। কেন এসেছিস তুই? চলে যা। আমার হাতে মরতে না চাইলে চলে যা এখান থেকে, না হলে বিনা দোষে আমার হাতে নিজের প্রাণটা খোয়াবি তুই। সময় থাকতে থাকতে এই বাড়ির সীমানা তুই ত্যাগ কর। আমি এই বংশ নির্বংশ করে দেব। কাউকে বাঁচতে দেব না আমি, কাউকে ছাড়বো না আমি। সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো আমি। আসার সময় মনটা কেমন যেন করছিল, কেন জানি না। মনে হচ্ছিল এমন কিছু একটা ঘটবে, আর তাই পূর্ব প্রস্তুতি নেওয়াই ছিল। কিন্তু তবুও আচমকায় এমন একটা ঘটনায় খানিকটা থমকে গেলাম। আর সেই সাথে কথাগুলো শুনেই আমি বুঝতে পারলাম, জমিদার বাড়িতে আমার উপস্থিতি কেউ একজন মেনে নিতে পারছে না। কেউ একজন চাইছে না যে আমি এ বাড়িতে প্রবেশ করি। কিন্তু কে সে? তার পরিচয় জানতে না পারলেও সেই শক্তি যে শুভ শক্তি নয়, সেটা আমি আন্দাজ করতে পারছিলাম। খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে অবশেষে জমিদার বাড়ির উঠোনে পা দিলাম, আর সঙ্গে সঙ্গে আমি যেন এক বিদ্যুৎ স্পর্শ অনুভব করলাম। কিছুটা দূরে সরে এলাম, কিন্তু তার পরক্ষণেই ভাবলাম, দুর্বলতা বা ভয়ে আমি পিছিয়ে আসার মানুষ নই। তাই মনের মধ্যে অগাধ আস্থা বিশ্বাস নিয়েই আবারও জমিদার বাড়ির মধ্যে প্রবেশ করলাম। উঠোন পেরিয়ে বসার ঘরের সামনে এসে পৌঁছতেই দেখতে পেলাম জমিদার মশাই আর গিন্নিমা মাটিতে বসে কাঁদছে, আর ঠিক তাদের সামনে পড়ে রয়েছে জমিদারের বড় ছেলে নীলকান্তের নিথর দেহটা। জমিদার রাজকিশোর বাবু স্ত্রীর পাশে বসে আছেন। আমাদের দিকে ধরা ধরা কণ্ঠে বললেন, পুরুত মশাই, এ কি হয়ে গেল আমার! বাঁচাতে পারলাম না আমি নীলকান্তকে। ও শেষ করেই দিল নীলকান্তকে। ও যা বলেছিল তাই করলো, শেষ করলো ও নীলকান্তকে। তার উপর হয়ে যাওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ সে নিল। কিন্তু কাল রাতে যখন আমরা নীলকান্তকে খুঁজে পাচ্ছিলাম না, তখন আমরা খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। তখন মন্দিরা এসেছিল আমার কাছে।
আর এসে বলে গিয়েছে আমার বংশ নির্বংশ করবে। এবার তো আমার ভয় করছে ও আমার রুদ্রকান্তকে কিছু করবে না তো। রাজকিশোর বাবুর মুখে রুদ্রকান্ত নামটা শুনতেই চমকে উঠলাম। এ নামটা তো বলেছিলেন দেবী। রুদ্রকান্ত? কে এই রুদ্রকান্ত? হঠাৎ করে আমার এমন প্রশ্ন শুনে জমিদার মশাইয়ের সাথে পুরুত মশাইও আমার দিকে তাকালেন। তারপর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি রুদ্রকান্তকে চেনো? প্রশ্নটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে বলতে হবে, না, আমি এই নামের কাউকে চিনি না। এমনকি এই নামটা এর আগে কখনোই শুনিনি। কিন্তু তাহলেই প্রশ্ন আসবে, তাহলে আমি কিভাবে এই নামটা জানলাম? গ্রামে কারো থেকে শুনেছি এটাও বলা চলে না, কারণ গতকাল থেকে আজ একটিবারের জন্য কেউ রুদ্রকান্ত নামটা উচ্চারণ করেনি। কিন্তু সত্যিটা যদি বলতে হয় তাহলে সেটা কেউই বিশ্বাস করবে না। এমন অবস্থায় এই প্রশ্নের উত্তর কি দেওয়া চায় তাই ভাবছি। তার আগেই পুরুত মশাই আবারও প্রশ্ন করলেন, কি হলো, কিছু বলছো না কেন? তুমি কি রুদ্রকান্তকে চেনো? না পুরুত মশাই, আমি চিনি না, কখনো দেখা হয়নি, নামটাও শুনিনি। ও, তাও ঠিক। তুমি কিভাবে চিনবে? রুদ্রকান্ত হলো জমিদার মশাইয়ের ছোট ছেলে। আর মন্দিরাকে? আমি ওনার দিকে তাকিয়েছিলাম। হঠাৎই লক্ষ্য করলাম মন্দিরার নামটা শুনে ওনার দুই চোখ কেমন যেন একবার কেঁপে উঠল। একটা ভয়, একটা আতঙ্ক যেন ওই চোখ জোড়ায় এসে জমা হয়েছে। কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললাম, আমি তোমাকে সবটা বলবো, এখন শেষ কাজটা সম্পন্ন হয়ে যাক। তারপর জমিদার মশাইয়ের বড় ছেলে নীলকান্তর শেষ কাজ সম্পন্ন হলো। জমিদার গিন্নি খুবই কাঁদছিলেন। মায়ের কোল যে খালি হয়ে গেল, কিন্তু ভাগ্যের লেখা কেউ তো খণ্ডাতে পারে না। জগতের নিয়মে সবাইকে একদিন চলে যেতেই হবে। আমরা ফিরে এলাম। আমার জন্য বরাদ্দ হওয়া যে ঘরে, সেই ঘরে বসলাম। সেখানে এসে আমি পুরুত মশাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা পুরুত মশাই, এবার বলুন, জমিদার মশাইয়ের কথা আমি কিছুই বুঝতে পারিনি। আপনি যদি প্রথম থেকে সবটা খুলে বলেন তাহলে খুব ভালো হয়, কারণ আমি জমিদার মশাইয়ের বাড়ির চারপাশে একটি কালো ঘন অন্ধকারের মতন একটা ছায়া দেখেছি, আর সেটা অন্য কিছু। হয়তো ধীরে ধীরে সেই কালো অন্ধকার সমস্ত জমিদার বাড়িকে নিজের কবলে ফেলে শেষ করে দেবে। তাই বলছি পুরুত মশাই, আমাকে সবটা বলুন, নাহলে আর কাউকেই বাঁচানো যাবে না। অনেকটা দেরি হয়ে গিয়েছে এমনিতেই। আমার কথা শুনে পুরুত মশাই বলতে শুরু করলেন, তাহলে শোনো, আজ থেকে প্রায় 80 থেকে 90 বছর আগেকার কথা। তখন এই গ্রামের জমিদার ছিলেন প্রতাপ নারায়ণ চৌধুরী। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু সেই সময় ইংরেজ সরকারের শাসন চলত। যখন তখন হামলা হতো। তাই রাজা একদিন সিদ্ধান্ত নেয় যে তিনি একটি গুপ্ত রাস্তা তৈরি করবেন। সেই মতো রাতের অন্ধকারে রাস্তা খোদাইয়ের কাজ শুরু হয়। বেশ কিছুটা রাস্তা খোদাই করার পর একজন কর্মচারী একটি কালী মূর্তি খুঁজে পায়। তারপর সেই কালী মূর্তি জমিদারের হাতে তুলে দেওয়া হয়। জমিদার মশাই সেই মূর্তিটা খুব যত্নে বাড়ি নিয়ে যায়। আর সেদিন রাত্রেই জমিদারের স্বপ্নে দেবী এসে বলে যায়, যে জায়গায় ওই মূর্তি পাওয়া গেছে সেই জায়গায় মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তারপর সেই জায়গায় আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সেই পুজোর দায়িত্ব দিতে হবে। মায়ের আদেশ মতো জমিদার মশাই সেই সমস্ত কাজ শুরু করেন। জমিদার মশাই সেই জায়গার আদিবাসী সম্প্রদায়ের হাতে মায়ের পুজোর দায়িত্ব তুলে দেন।
তারাও মায়ের পুজোর দায়িত্ব পেয়ে খুব খুশি হয়। মন প্রাণ ভরে তারা মায়ের পুজো করতে থাকে। তারপর সময় পেরিয়েছে, কিন্তু সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর করে যাওয়ার নিয়মের কেউ অমান্য করেনি। উনি যা যা বলে গিয়েছিলেন পরবর্তীতে সবাই সেই নিয়ম পালন করেছে। সময় এগিয়েছে, তাই আর রাজত্ব না থাকলেও জমিদারি আছে। আর সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বংশের বর্তমান জমিদার হলেন রাজকিশোর চৌধুরী। তারও জমিদারের সময়ে সেই এক নিয়ম পালন করা হয়। তবে ওনার বড় ছেলে নীলকান্ত খুবই রাগী, বদমেজাজি, চরিত্রহীন ছেলে ছিল। বাবার মতো একেবারেই ছিল না। বলতে গেলে নীলকান্ত চৌধুরী বংশের একটা কুলাঙ্গার ছেলে ছিল। সারা জীবন ধরে চৌধুরী পরিবার যে সম্মান অর্জন করেছিল তার বেশিরভাগ সম্মান নীলকান্ত ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তার কাজের জন্য তার নিজের বাবাই খুব লজ্জিত বোধ করত। চেষ্টা উনি কম করেননি, কিন্তু নীলকান্ত শোধরায়নি। বাগান বাড়িতে যাওয়া, বারবনিতা নারীদের সঙ্গ, এইসবই ছিল নীলকান্তর জীবন। রাজকিশোর কিছু বললেও সেটার কোনো কথা নীলকান্ত শুনত না। শহর থেকে আসা কিছু বন্ধুদের নিয়ে সব সময় নেশায় আর মেয়েদের নিয়ে ফুর্তি করত। কিন্তু এমনই একদিন নেশার ঘরে নীলকান্ত ও তার বন্ধুরা মিলে আমাদের এই গ্রামের মেয়ে মন্দিরাকে তুলে নিয়ে যায়। মন্দিরা হলো আমাদের গ্রামের আদিবাসী সম্প্রদায়ের প্রধানের মেয়ে। তোমাকে তো আগেই বললাম, এই মন্দিরের পুজোর দায়িত্ব মায়ের আদেশে প্রতাপ নারায়ণ চৌধুরী আদিবাসী সম্প্রদায়ের উপর তুলে দিয়েছিল। সেই মতোই মন্দিরের পুজো হতো, আর সেই পুজো করত মন্দিরার পূর্বপুরুষ। সেই দরুন মন্দিরার বাবা ছিল ওই মন্দিরের পূজারী, সাথে আদিবাসী সম্প্রদায়ের প্রধান। মন্দিরাকে নীলকান্ত তুলে নিয়ে গিয়েছে এই কথা জানার সঙ্গে সঙ্গে রাজকিশোর তার লোকজন নিয়ে মন্দিরাকে উদ্ধার করে। তারপর মন্দিরার সম্মানের কথা চিন্তা করে জমিদার রাজকিশোর চৌধুরী মহাশয় তার ছেলে নীলকান্তর সঙ্গে মন্দিরার বিয়ে দেওয়ার কথা ঘোষণা করে। যদিও প্রথমে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাতে রাজি হয় না, কিন্তু জমিদার মশাইয়ের অনুরোধের কাছে মন্দিরার বাবা মেনে নেয়। তারপর নির্দিষ্ট দিনে বিয়ের দিন ঠিক করা হয়। বাবার এই সিদ্ধান্তে নীলকান্ত মোটেও আনন্দিত ছিল না, কিন্তু বাবার ক্ষমতার কাছে পেরেও উঠতে পারছিল না। জমিদার রাজকিশোর নিজের ছেলে নীলকান্তকে খুব ভালো করেই চিনতেন, তাই নিজের ঘরেই নীলকান্তকে নজরবন্দি করে রেখেছিলেন। কিন্তু সব পাহাড়েদের নজর এড়িয়ে নীলকান্ত সেই ঘর থেকে বেরিয়ে যায়। যদিও বেশি দূর যেতে পারেনি, তার আগে জমিদার মশাইয়ের লোকজন নীলকান্তকে ধরে নেয়। তারপরের দিনই নীলকান্ত আর মন্দিরার বিয়ে ঠিক করে। জমিদার মশাই নীলকান্তকে বলে দেয়, এই বিয়েটা যদি তুমি না করো তাহলে আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে আমি একটি কানা করিয়েও দেব না। তোমাকে আমি ত্যায্যপুত্র করব। ত্যায্যপুত্র করার কথা শুনে নীলকান্ত আর কোনো কথা বলেনি। চুপচাপ বাবার কথা মতো বিয়ের পিঁড়িতে বসে মন্দিরাকে বিয়ে করে নেয়। এত দূর পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি ঘটে বিয়ের পরের দিন রাতে। যেদিন প্রথমবারের মতো নীলকান্ত আর মন্দিরা একে অপরের সাথে মিলিত হতো, সেই রাতে নীলকান্ত মন্দিরার সাথে সব কিছু স্বাভাবিক ব্যবহার করেছিল। বেশ কিছুক্ষণ নীলকান্ত মন্দিরার সাথে কথা বলে। নীলকান্ত মন্দিরাকে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ আমার সাথে কথা বলতে, নাকি সেদিনের অমন ব্যবহারের জন্য আমার উপর তোমার রাগ জমে আছে? কোনটা? নীলকান্তর এমন শান্ত গলা শুনে মন্দিরা বুঝতেই পারছিল না যে এটাই কি তবে সেই আগের রাতের মানুষটা যে তাকে তুলে নিয়ে গিয়ে সর্বনাশ করতে চেয়েছিল। মনে মনে মন্দিরা হয়তো বলে উঠেছিল যে সেই দিনের মানুষটা আর আজকের মানুষটা কি আলাদা? এত পার্থক্য দুটো মানুষের মধ্যে, নাকি সত্যিই দুটো মানুষ আলাদা? মন্দিরা নিজের মনেই নানা কথা ভাবছিল। এমন সময় নীলকান্ত বলে উঠল, কি হলো, কোথায় হারিয়ে গেলে? না না, কিছু না। আসলে আমি ভাবছিলাম
সেদিনের আপনি আর আজকের আপনির মধ্যে বিস্তর ফারাক রয়েছে জানেন। আমি ঠিক বুঝতে পারছি না, তাহলে কি দুটো মানুষ আলাদা? মন্দিরার কথা শুনে নীলকান্ত হো হো করে হেসে উঠল। সত্যি তুমি খুব বোকা। কেন? আমি কি ভুল বললাম কিছু? সেদিনের ওই মানুষটার সঙ্গে আজকের আপনার মধ্যে সত্যিই কোনো মিল নেই, তাই এমন কথা আমি বলে ফেলেছি। ভুল করে বলে ফেলেছি, কিছু মনে করবেন না, আমায় ক্ষমা করে দিন আমায়। না না, ভুল তো মনে করতেই হবে। এমা না না, আপনি ভুল বুঝছেন। আমি এমনভাবে কথাটা বলতে চাইনি, আপনি বিশ্বাস করুন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এমন কিছুই বলতে চাইনি, আপনি আমায় দয়া করে ক্ষমা করে দিন। এইসব কথা বলে নীলকান্ত পায়ের কাছে বসে পড়ে। তখন নীলকান্ত মন্দিরাকে দু হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, আরে আমি মজা করছিলাম, আমি কিছুই মনে করিনি। তবে মনে করতে পারি, যদি তুমি আমার একটা কথা শোনো তাহলে আমি কিছুই মনে করব না। নীলকান্তর কথা শুনে মন্দিরা বলে উঠল, হ্যাঁ বলুন, আপনি কি বলতে চান? তখন নীলকান্ত মন্দিরার হাত ধরে বলে উঠল, আজ আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাব। তোমার জন্য আমি কিছু একটা করেছি, যেটা দেখে তুমি একেবারে চমকে যাবে। নীলকান্তর কথা শুনে মন্দিরা আর কিছু বলে না। তারপর বাড়ির পেছনের রাস্তা দিয়ে নীলকান্ত মন্দিরাকে বাড়ির বাইরে নিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে রাতের অন্ধকারে নীলকান্ত মন্দিরাকে নিয়ে যায় একটা জায়গায়। জায়গাটা মন্দিরা চেনা নয়, তাই মন্দিরা কিছুই বুঝতে পারে না। বাড়ির ভেতরে প্রবেশ করে নীলকান্ত মন্দিরাকে বিছানায় বসতে বলে ঘর থেকে বেরিয়ে যায়। মন্দিরাও কোনো কথা জিজ্ঞাসা না করে চুপচাপ বিছানায় বসে থাকে। বেশ অনেকক্ষণ বসে থাকার পর মন্দিরা ডেকে ওঠে আর বলে, কোথায় নিয়ে এলেন আপনি? আমার কথা শুনতে পাচ্ছেন? মন্দিরার কথায় নীলকান্ত পাশের ঘর থেকে বেরিয়ে আসে, আর সঙ্গে ছিল বেশ কয়েকজন বন্ধু। তাদের দেখে মন্দিরা চিনতে পারে এই ছেলেগুলোই সেদিন রাতে নীলকান্তর সাথে ছিল। ঘটনায় মন্দিরা মনে মনে বেশ ভয় পায়, তাই তুতলিয়ে মন্দিরা বলে ওঠে, এমা এ কি, এরা এখানে কেন? আপনি কি ওদের ডেকে নিয়ে এসেছেন? হ্যাঁ আমি ডেকেছি তো, আমি না ডাকলে ওরা এখানে কেন আসবে? নীলকান্তর কথা শুনে মন্দিরা ভয়ে ভয়ে বলে উঠল, কেন ডেকেছেন আপনি? এখনো বুঝতে পারছো না তুমি আমি ওদের এখানে কেন ডেকে? না, আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আমার কিন্তু এবার ভয় করছে। আচ্ছা, তোমার ভয়ও করে বুঝি? নীলকান্তর কথা শুনে নীলকান্ত সহ সকল বন্ধুরা মিলে হাসতে থাকে। তখন নীলকান্ত আবার বলে উঠল, তা কতটা ভয় করছে তোমার? হ্যাঁ, সেদিনের রাতের মতো ভয় করছে বুঝি? কিন্তু সেদিন তোমাকে আমার বাবা বাঁচালেও আজ আর তোমাকে বাঁচাতে কেউ আসবে না। আমি সেই রকম ব্যবস্থা করেই এসেছি। নীলকান্তর কথা শুনে মন্দিরার ভয় হয়, আর ভয়ে ভয়ে মন্দিরা বলে উঠল, আপনি ঠিক আছেন তো? আপনি কি বলছেন এসব? কি হয়েছে আপনার? কিছুক্ষণ আগেও তো আপনি আমার সঙ্গে ভালোভাবে কথা বলছিলেন, তাহলে এইসবের এখন মানে কি? কি বলছেন আপনি? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি বাড়ি যাব, আমাকে যেতে দিন। এই কথা বলে মন্দিরা দরজার দিকে পা বাড়ালে পথ আটকে দাঁড়ায় নীলকান্ত। আর কুটিল হাসি হেসে নীলকান্ত বলে উঠল, সেটা তো আর এখন হবে না। আমার ফাঁদে যে একবার পড়ে তাকে তো এত সহজে আমি ছাড়ি না। আর তুমি আমার অনেক বড় ক্ষতি করেছ, আর তার জন্য তোমাকে তো শাস্তি ভোগ করতেই হবে। কি বলছেন এসব আপনি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমি আপনার স্ত্রী। আপনি কি ভুলে যাচ্ছেন সেটা? আপনি এমন ব্যবহার কেন করছেন আমার সাথে? মন্দিরার কথা শোনার পর নীলকান্ত মন্দিরাকে বিছানায় ঠেলে দিয়ে বলে উঠল, এইসব ন্যাকামো বন্ধ করতো। আমার কিচ্ছু হয়নি, আর এটাই আমার আসল রূপ। এতক্ষণ তোর সাথে মিষ্টি মিষ্টি যে কথাগুলো বলছিল
সেটা পুরোটাই নাটক ছিল। তোর মতো মেয়ে আর আমার বউ, হ্যাঁ, বিয়েটা করেছি এ কথা ঠিক, কিন্তু সেটা করেছি বাবার জবরদস্তিতে, বাধ্য তাই করেছি। কিন্তু এখন আর নয়। এবার তুই বুঝবি আমার নামে নালিশ করার জন্য কত বড় সর্বনাশ হয় তোর। কিন্তু কিন্তু আমি তো কাউকে কিচ্ছু বলিনি। হ্যাঁ, তুই বলিসনি, কিন্তু তোর বাপ বলেছে। তোর বাপ আর তোর গ্রামের লোকজন মিলে আমার বাবার কাছে নালিশ করে এসেছিল, আর আজ যার জন্য আমাকে তোকে বিয়ে করতে হয়েছে। তুই তো শাস্তি পাবি। দেখ এবার তোর সাথে কি কি হয়। এই যে এই বাড়িটা দেখছিস, এটা আমার বাগান বাড়ি। এখানে আমি কত মেয়েকে নিয়ে ফুর্তি করেছি তার কোনো ধারণা নেই রে তোর। আর তুইও আজ থেকে তাদের মধ্যে একজন। তাই তাড়াতাড়ি তৈরি কর নিজেকে, বুঝেছিস? তোর মতো এক আদিবাসী মেয়ে আর আমার বউ হবে? হ্যাঁ, তোকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব, তুই ভাবলি কিভাবে এটা? তুই থাকবি আমার এই বাগান বাড়িতে বাইজি হয়ে, বুঝতে পেরেছিস? যেখানে প্রতি রাতে হবে তোর সম্মানহানি, নাচ দেখিয়ে আমাদের মনোরঞ্জন করবি তুই, বুঝতে পেরেছিস? তাই চল, তৈরি হয়ে নে। বেশি নাটক আমার পছন্দ নয়। নীলকান্তর এমন কথা শুনে মন্দিরা ভয়ে পাথর হয়ে জমে যায়। সে যা শুনছে তা কি সত্যি, না সেটা কোনো দুঃস্বপ্ন? মনে মনে মন্দিরা বলে উঠল, তাহলে কি আজ রাতে আমার শেষ রাত? এটাই কি লেখা ছিল আমার কপালে? হায় ঈশ্বর, এ তুমি কি করলে? কথাগুলো নিজের মনে বলতে বলতে চোখ বন্ধ করে কেঁদে উঠল মন্দিরা। কিছুক্ষণের মধ্যে মন্দিরা বুঝতে পারল তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তাই তড়িৎ গতিতে নিজের চোখ জোড়া খুলতেই নীলকান্তকে কামুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। মন্দিরা নিজের মনকে শক্ত করে দুই হাতে শক্তি সঞ্চয় করে জোরে ধাক্কা মারে নীলকান্তর বুকে। আচমকা এমন ঘটনায় নীলকান্ত কিছুটা পিছিয়ে যায় আর রাগী চোখে মন্দিরার দিকে তাকিয়ে থাকে। এমন সময় মন্দিরা ঘরের চারপাশে তাকিয়ে দেখল, কিন্তু না, আর কোনো দরজা নেই। তাই পালানোর আর কোনো রাস্তা নেই। ভয়ার্ত চোখ জোড়া এদিক ওদিক ঘোরাতেই সামনের টেবিলে মোমবাতি দেখতে পেল। ছুটে গিয়ে সেই মোমবাতি নিজের হাতে তুলে নেয় আর জোর গলায় মন্দিরা বলে উঠল, খবরদার বলছি, একদম আমার দিকে পা বাড়াবেন না। আর তা না হলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। আপনি একটা নরকের কীট। আপনার মতন খারাপ মানুষ এই দুনিয়ায় দুটো নেই। যে নিজের স্ত্রীকে অন্যের সঙ্গে ভোগ করতে চায় সে কোনোদিনই ভালো মানুষ হতে পারে না। ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে এই বংশ। আমি শেষ করে দেবো এই বংশকে, নির্বংশ করে দেবো একেবারে। সবাইকে শেষ করে ফেলবো আমি, সবাইকে শেষ করে ফেলবো আমি। আমার সাথে অন্যায় করে কেউ পার পাবে না। মরবে, সবাই মরবে। একে একে আমি সবাইকে মারবো, তোমাদেরকেও মারবো, কাউকে ছাড়বো না আমি। তোমাদের এক একজনকে আমি কঠিন শাস্তি দিয়ে মারবো। মন্দিরার কথা শুনে নীলকান্ত সহ সকল বন্ধুরা হো হো করে হেসে উঠল। তারপরে নীলকান্ত বলে উঠল, আহা গো, কত কষ্ট। তা তুই একা আমাদের সবাইকে মারবি কিভাবে? হ্যাঁ, তোর ঈশ্বর আসবে বুঝি তোকে বাঁচাতে? আবার নীলকান্ত হাসিতে ফেটে পড়ে। আর তখনই মন্দিরা রাগী চোখে বলে উঠল, আমার সর্বনাশ তোরা কেউ করতে পারবি না, কেউ না। দরকার পড়লে আমি নিজেকে শেষ করে দেব, তাও আমি তোদের কাছে হার মানব না। তবে আমি আসব, আমি ঠিক ফিরে আসব। আমার প্রতি অন্যায়ের শাস্তি আমি তোদের সব কটাকে দেব, মনে রাখিস আমার কথা। কথাগুলো বলেই মন্দিরার নিজের বেনারসি শাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই মন্দিরার সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দাউ দাউ করে মন্দিরার শরীর জ্বলে ওঠে, কিন্তু সেই কষ্টের ছাপ তার মুখে দেখা যায় না। মুখে হাসি নিয়ে মন্দিরা চিৎকার করে বলতে থাকে, মরবি, মরবি, তোরা সবাই মরবি। আমি মারবো তোদের সবাইকে, কাউকে ছাড়বো না,
কাউকে ছাড়বো না। বিয়ের সময় অগ্নি সাক্ষী রেখে নীলকান্ত তুই যেই 7টা কথা আমায় দিয়েছিলি সেই কথা তুই রাখিসনি। সেই কথা রাখতে পারিসনি তুই, তাই সব থেকে বড় শাস্তি আমি তোকেই দেব। তিলে 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 কষ্ট দিয়ে তোদেরকে মারবো। আমি ফিরে আসবো, আমি ফিরে আসবই। কষ্ট, কি জ্বালা, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। জ্বলবে জ্বলবে, তোদের সারা শরীরও জ্বলবে। আমি ফিরবই ফিরবই আমি। চোখের সামনে মন্দিরে এমন একটা ঘটনা ঘটিয়ে বসবে তার সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা ছিল না নীলকান্তর। হঠাৎ এমন সময় নীলকান্ত ভ্যাবাচাকা খেয়ে যায়। সে কিছুই করতে পারে না। চোখের সামনে মন্দিরাকে দাউ দাউ করে জ্বলতে দেখে নীলকান্ত। তারপর সেখান থেকে সবাই মিলে নিজে নিজের বাড়ি ফিরে যায়। সকাল হতে মন্দিরাকে বাড়ির কেউ খুঁজে না পেলে নীলকান্ত এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না। আর তখনই নীলকান্ত বলে উঠল, সারা রাত তো মন্দিরা ঘরের মধ্যেই ছিল, তাহলে সকাল হতে গেল কোথায় সে? মন্দিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবর যখন মন্দিরার বাবার কাছে পৌঁছয় তখন মন্দিরার বাবা গঙ্গারাম জমিদার বাড়িতে মেয়ের খোঁজ নিতে আসে। কিন্তু জমিদার মশাইও কিছু জানতেন না, তাই কি উত্তর দেবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। জমিদার রাজকিশোর মশাই চুপ করে থাকলে গঙ্গারাম জমিদার মশাইকে রেগে গিয়ে বলে উঠল, জমিদার মশাই, এই সব কোনো ফাঁদ নয় তো? মন্দিরার বাবার কথা বুঝতে না পেরে জমিদার রাজকিশোর মশাই বলে উঠলেন, কি বলতে চাও গঙ্গারাম, পরিষ্কার করে বলো। আমি বলতে চাইছি, আমার মেয়েকে বিয়ে করার নামে তার কোনো ক্ষতি করে দেননি তো আপনারা? আমি বাবা, আর আমার মন বলছে আমার মেয়ের সাথে কোনো অন্যায় হয়েছে। আপনি সত্যি করে বলুন তো, আমার মেয়ে কোথায় আছে? আপনি সত্যিই কিছু জানেন না? এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। গঙ্গারামের এরকম কথায় পাশে দাঁড়িয়ে থাকা নীলকান্ত গর্জে উঠে বলে, তোর এত বড় সাহস, তুই আমার বাবা মশাইয়ের সাথে এইভাবে কথা বলিস? হ্যাঁ, এক্ষুনি আমার বাবা মশাইয়ের পা ধরে ক্ষমা চা। তুই জানিস যে এরকম কথা বলার জন্য তোর আমি কি অবস্থা করতে পারি? তোকে শুলে চড়াতে পারি আমি। এক্ষুনি পায়ে ধরে ক্ষমা চা, যা। ছেলের এমন কথা শুনে জমিদার রাজকিশোর মশাই বলে উঠলেন, এই কোন ভাষায় কথা বলছো তুমি নীলকান্ত? উনি তোমার স্ত্রীর বাবা হন, তাই ওনাকে সম্মান করতে শেখো। মন্দিরাকে তোমার ঘর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই মন্দিরা কোথায় গেছে সেটা তোমার জানার কথা। বাবার কথা শোনার পর নীলকান্ত একটু শান্ত হয়ে বলল, বাবা, মানছি আমি যে মন্দিরা রাত্রে আমার ঘরে ছিল, কিন্তু সকাল হতেই আমি ওকে আর দেখতে পাইনি। আমার তো এখন মনে হচ্ছে যে ওর চরিত্রে নিশ্চয়ই কোনো দোষ আছে, তাই হয়তো সে পালিয়েছে। ওরকম কুলটা মেয়ে আমাদের পরিবারের জন্য মানায় না বাবা। ওর কোনো যোগ্যতাই নেই এই জমিদার বাড়ির বউ হবার। ভালোই হয়েছে, সময় থাকতে সবকিছু জানাজানি হয়ে যাবে, তার আগে বিদায় নিয়েছে। নীলকান্তর এমন কথা শুনে গঙ্গারাম তার মাথা ঠিক রাখতে না পেরে সোজা ছুটে এসে নীলকান্তর গালে সপাটে এক চড় বসিয়ে দেয়, আর যার জন্য নীলকান্ত কিছুটা পিছিয়ে যায়। মুহূর্তের মধ্যে সবার সামনে নীলকান্তকে চড় মারার জন্য নীলকান্ত খুব রেগে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা প্রহরীর হাত থেকে বর্শা নিয়ে একেবারে গঙ্গারামের বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে রক্তে ভেসে যায় গঙ্গারামের শরীর। জমিদার বাড়ির উঠোনে গঙ্গারাম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গঙ্গারামের সাথে যারা এসেছিল তারা এই ঘটনায় বেশ অবাক হয়ে যায়, কিন্তু তাদের গ্রামের প্রধানের সাথে এমন আচরণ দেখে তারা উন্মাদ হয়ে ওঠে। তারাও জমিদার আর নীলকান্তকে মেরে ফেলতে উদ্যত হয়। এই ঘটনায় যখন জমিদার রাজকিশোর মশাই বুঝতে পারেন যে সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে, তখন প্রহরীদের আদেশ দেন সবাইকে জমিদার বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য।
তারপর জমিদারের আদেশ পেয়ে প্রহরীরা সবাইকে জমিদারের বাড়ি থেকে বের করে দেয়। সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে সে বড় উঁচু ফটকটা লাগিয়ে দেয়, যার ফলে তারা আর জমিদার বাড়িতে প্রবেশ করতে পারে না। এই ঘটনায় আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষ জমিদার মশাইয়ের উপর ক্ষেপে যায়। সবাই যখন গ্রামের প্রধান গঙ্গারামের দেহ নিয়ে গ্রামে ফিরে আসে, তখন গ্রামের লোক গঙ্গারামের এমন নিথর দেহ দেখে খুবই অবাক হয়। সমস্ত ঘটনার পর আদিবাসী সম্প্রদায়ের সবাই মিলে জমিদার বাড়ি ঘেরাও করে। এসব দেখে জমিদার মশাই বুঝতে পারেন পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। জমিদার মশাই খুব চিন্তিত হন। আর তারই মধ্যে নীলকান্তর এমন রূপ দেখে জমিদার মশাই কিছু বুঝতে পারে না। এমন ঘটনার জন্য জমিদার রাজকিশোর মশাই আদিবাসী সম্প্রদায়ের সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়। বলেন, আমি বুঝতে পারিনি এমন একটা ঘটনা ঘটে যাবে বলে। আমি সত্যি দুঃখিত এমন একটা ঘটনার জন্য। আপনারা শান্ত হন। গঙ্গারামের সাথে যেটা হয়েছে সেটা একেবারেই ঠিক হয়নি। আমি তার উপযুক্ত শাস্তি নীলকান্তকে দেব, আর মন্দিরাকে খুঁজে বের করার দায়িত্বও আমার। আপনারা আমার উপর একটু ভরসা রাখুন। জমিদার রাজকিশোর মশাইয়ের কথা শুনে গ্রামের সবাই বাড়ি ফিরে যায়। কিন্তু সেদিন রাতের অন্ধকারে গিয়ে নীলকান্ত আদিবাসী সম্প্রদায়ের প্রতিটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আসে। ঘুমের ঘোরে গ্রামের অনেক মানুষ মরে যায়। গোটা গ্রামটা শ্মশানে পরিণত হয় এক রাতের মধ্যে। এই ঘটনায় আরো বেশি ভেঙে পড়েন জমিদার মশাই। কোথা থেকে যে কি হয়ে গেল তার কিছুই বুঝতে পারে না জমিদার মশাই। এমন সময় নীলকান্ত নতুন নিয়ম চালু করে। নীলকান্ত বলে ওঠে, এতদিন গ্রামের যে মন্দির আদিবাসী সম্প্রদায়ের অধীনে ছিল, যারা মায়ের পুজো করত, কিন্তু এই ঘটনার পর থেকে এই মন্দিরের আশেপাশে আর তাদের কোনো বাড়িঘর থাকবে না। এমনকি মন্দিরে পুজো করার আর কোনো অধিকার তাদের থাকবে না। জমিদার মশাই এই ঘটনার ঘোরতর আপত্তি জানালেও নীলকান্ত তার বাবার কোনো কথা শোনে না। নীলকান্ত বাইরের লোক আনিয়ে গ্রামের মানুষের উপর অত্যাচার শুরু করে। জমিদার মশাই বারবার বারণ করা সত্ত্বেও নীলকান্ত কোনো কথা শোনে না। নীলকান্তর অত্যাচারে যখন গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠল, তখন শুরু হলো আসল খেলা। একদিন গ্রামের শেষ প্রান্তে নীলকান্তের এক বন্ধুর গলা কাটা দেহ ঝুলে থাকতে দেখতে পায় গ্রামের মানুষজন। এমন কাণ্ড দেখে গা শিউরে ওঠে সকলের। নীলকান্ত প্রথমে ভাবে আদিবাসী সম্প্রদায়ের লোকজনই এসব করছে, তাই তাদের উপর নীলকান্ত আরো অত্যাচার বাড়িয়ে দেয়। কিন্তু তারপর থেকে প্রতি রাত্রে নীলকান্তর সমস্ত বন্ধুরা মারা যেতে থাকে একে একে। এমন ঘটনায় গ্রামের লোকজন বেশি ভয় পায়। এমনই একদিন নীলকান্ত মদ্যপ অবস্থায় নিজের ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ করে তার মাথার কাছে কারোর হিসিসে গলায় কিছু কথা শুনতে পায়। প্রথমে নীলকান্ত কিছু বুঝে উঠতে পারেনি, কিন্তু ক্রমাগত কানের কাছে কেউ ফিস ফিস করে কথা বলছে এমন অনুভব করে। তাই অতি কষ্টে নিজের চোখ খুলে সামনের দিকে তাকাতেই তার রক্ত একেবারে হিম হয়ে যায়। নীলকান্তের যেন মনে হলো তার শরীরের শিরদাঁড়া দিয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে নীলকান্তের নেশা কেটে যায়। নীলকান্ত দেখতে পায় তার চোখের সামনে দাঁড়িয়ে আছে মন্দিরা। তার সে কি বিভৎস চেহারা! ভয়ঙ্কর মিশমিশে কালো, বিশ্রী কুৎসিত চেহারা, মনেহীন চোখ। এইসব দেখে নীলকান্ত চিৎকার করে উঠল আর ভয়ে ভয়ে বলে উঠল, কে কে আমার ঘরে? হ্যাঁ, কে আছে আমার ঘরে? নীলকান্তর কথা শুনে সেই রমণী আকাশ পাতাল কাঁপিয়ে হেসে উঠল আর ফিস ফিস করে বলে উঠল, চিনতে পারছিস না আমায় নীলকান্ত? চিনতে পারছিস না আমাকে? আরে আমি তো মন্দিরা। চিনতে পারছিস না আমাকে? আমি যে তোর কাল। মরার সময় ঘনিয়ে এসেছে তোর।
এইবার তো তোকে মরতেই হবে। মন্দিরার কথা শুনে নীলকান্ত খুব ভয় পেয়ে যায়। দরজার দিকে এগিয়ে যেতে গেলে শব্দ করে সেই দরজা সজোরে বন্ধ হয়ে যায়। তা দেখে নীলকান্ত খুব চিৎকার করতে থাকে। নীলকান্তর চিৎকার শোনার পর সবাই তার ঘরের বাইরে জড়ো হয়। নীলকান্ত দেখতে পায় মন্দিরার হাত দুটো তার দিকে এগিয়ে আসছে। এই সব দেখে নীলকান্ত চোখ বন্ধ করে মাটিতে বসে পড়ে। কিছুক্ষণ পর জমিদার মশাই নীলকান্তর গায়ে হাত দিলে নীলকান্ত ভয়ের কারণে সব কথা বলে দেয়। সব কথা শুনে জমিদার মশাইয়ের মাথায় হাত। তাহলে তো মন্দিরা তার মৃত্যুর প্রতিশোধ নেবেই। কিভাবে ছেলেকে বাঁচাবে? যতই ছেলে খারাপ হোক, কিন্তু বাবা হয়তো ছেলের মৃত্যু কামনা করতে পারে না। তারপরের দিন সকালে জমিদার মশাই আমার বাড়িতে এসে সমস্ত ঘটনা বলেন। তিনি বলেন যেমন করেই হোক নীলকান্তকে বাঁচাতে হবে। কিন্তু আমি তো মানুষ, আর মানুষ হয়ে একজন পিশাচিনীর সাথে কিভাবে লড়ব, সে কথা আমি জমিদার মশাইকে জানাই। কিন্তু তাও তিনি আমার কোনো কথা শোনেন না। তিনি শুধু একটা কথাই বলেন, নীলকান্তকে যেভাবে হোক যেমন করে হোক বাঁচাতে হবে। আমি আমার দিক দিয়ে যতটুকু পেরেছি ততটুকুই করেছিলাম। কিন্তু সত্যি বলতে আমি নিজেও মনে মনে চাইতাম নীলকান্তর এমন কাজের জন্য তার শাস্তি পাওয়ার দরকার। নীলকান্তর মৃত্যুর পর আমি তো ভাবলাম এবার সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু জমিদার মশাই যা কথা বললেন তাতে তো মনে হচ্ছে বিপদ এখনো কাটেনি। জমিদার বাড়ির শেষ বংশধর রুদ্রকান্ত, জমিদার রাজকিশোর চৌধুরীর ছোট ছেলে। কিন্তু রুদ্রকান্ত তো কোনো অন্যায় করেনি, তাহলে শুধু শুধু সে কেন নীলকান্তের পাপের শাস্তি ভোগ করবে? মন্দিরা রুদ্রকান্তকে শেষ করতে চাইছে। এবার আমি জানি না কি হবে। এতক্ষণ পুরুত মশাইয়ের কথা শুনে আমি বলে উঠলাম, আপনি চিন্তা করবেন না পুরুত মশাই, বিনা অপরাধে আমি কাউকে শাস্তি ভোগ করতে দেব না। আমি দেখছি এটার কি বিহিত করা যায়। তার আগে আমাকে একবার জমিদার মশাইয়ের সাথে কথা বলতে হবে। আপনি ঘরেই থাকুন, আমি একবার জমিদার মশাইয়ের সাথে কথা বলে আসি। এই বলে আমি জমিদার মশাইয়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে আমার মনে পড়ল শুধু মধুসুন্দরী দেবীর কথা। আর এটাও মনে পড়ল যে আমাকে দেবী কোনো রুদ্রকান্তকে বাঁচানোর কথা বলেছিলেন। তাহলে কি এই রুদ্রকান্তই সেই রুদ্রকান্ত? ঘটনাটা যখন আমার কাছে জলের মতন পরিষ্কার হয়ে যায়, তখন আমি আর মনের মধ্যে কোনো সংশয় না রেখে জমিদার মশাইয়ের সাথে দেখা করতে চাই। জমিদার মশাই আমাকে দেখে বলে উঠলেন, হ্যাঁ বলুন, আপনি কি বলতে চান? জমিদার মশাই, আমি সমস্ত ঘটনাটা পুরুত মশাইয়ের মুখে শুনেছি। আর সমস্ত ঘটনাটা শোনার পর আমি বুঝতে পেরেছি আপনার অবস্থাটার কথা। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি আমার সবটুকু শিক্ষা দিয়ে রুদ্রকান্তকে বাঁচানোর চেষ্টা করব। নীলকান্তর পাপের শাস্তি আমি রুদ্রকান্তকে পেতে দেব না, তার জন্য আমার আপনার সাহায্য লাগবে। আমার কথা শুনে জমিদার মশাই বলে উঠল, হ্যাঁ বলুন, কি সাহায্য লাগবে আমার? আমি আমার সবটুকু দিয়ে আপনাকে সব রকমভাবে সাহায্য করব। আপনি শুধু আমার রুদ্রকান্তকে বাঁচিয়ে দিন, রক্ষা করুন আপনি আমাদের। রক্ষা করার আমি কেউ না জমিদার মশাই, আমার হাতে যেটুকু আছে আমি ততটুকুই করব। এবার আপনি ঈশ্বরকে ডাকুন, মা আপনাকে আপনার পরিবারকে রক্ষা করবেন। আর যে কথা বলার জন্য আমি এখানে এসেছি সেটা হলো আগামীকাল অমাবস্যা, আর সেই দিনই যা করার করতে হবে, মানে যজ্ঞ করতে হবে। যজ্ঞ হবে মন্দির প্রাঙ্গণে। আপনি আপনার ছোট ছেলেকে নিয়ে সন্ধে হওয়ার আগেই কিন্তু মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হবে। আর যজ্ঞের জন্য যে সমস্ত জিনিস লাগবে সেগুলো আমি নিজেই জোগাড় করে নেব। আপনি শুধু রুদ্রকান্তকে নিয়ে সন্ধ্যের আগেই কিন্তু মন্দিরে পৌঁছে যাবেন। আমি জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। তবে জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আমার যেন মনে হলো
কেউ আমার পিছু নিচ্ছে। হয়তো কোনো ক্ষতিও করতে চেয়েছিল, কিন্তু যার মাথার ওপরে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে তাকে কি আর এত সহজে হারানো যায়? পরের দিন আগত। সারা সকাল থেকে যজ্ঞের জন্য নানান জিনিস জোগাড় করতেই সময় পেরিয়ে যায়। সন্ধ্যের আগেই জমিদার মশাই রুদ্রকান্তকে নিয়ে মন্দিরে পৌঁছে যায়। সেই রাতেই তৈরি হলো সব যজ্ঞের আয়োজন। সেদিন ছিল অমাবস্যা, আগেই বলেছি। পিশাচিনী সাধন যজ্ঞ হবে বলে ঠিক হলো সে রাতে। রাত 9:30 থেকে পুজো আরম্ভ হলো। আমায় পুজোর সাথ দিলেন পুরুত মশাই, কিন্তু যজ্ঞ আমাকে করতেই হবে একা। পুজো শেষ হলো 3 ঘন্টা পর। কিছুক্ষণ পর মহাকালীর আরাধনা করে পিশাচ চক্র তৈরি করে মন্ত্রপাঠ করতে লাগলাম। সময় তখন 12টার ঊর্ধ্বে। অমাবস্যা গুরুতর। যজ্ঞ এগোতে লাগলো। আগুনের শিখা লাল হয়ে উঠতে লাগলো ধীরে ধীরে। ঘি বেলপাতা সব এক এক করে দিতে লাগলাম আমি। আমার মন্ত্র উচ্চারণ আরও জোরালো হতে শুরু করলো। আর এরপর যে ঘটনাটা ঘটতে শুরু করলো তা আমি আগে থেকেই জানতাম। মন্দিরের আকাশে ছেয়ে উঠল কালো মেঘ। এরপর বৃষ্টি শুরু হলো। ভূত মশাই, এই যজ্ঞ কিন্তু থামানো যাবে না, আরো কাঠের ব্যবস্থা করুন। আরো কাঠ দেওয়া হলো। আগুন নিভলে মোটেই চলবে না। জমিদার বাড়ির ছাদের চারিদিক থেকে দমকা বাতাস শুরু হলো। শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। বজ্রপাতের শব্দে কান পাতা দায়। এতটাই গাঢ় অন্ধকার যে যজ্ঞের বেদির আগুন ছাড়া বাইরের আর কিছুই দেখা যায় না। জমিদার বাড়ির পিছন থেকে ডেকে উঠল শেয়াল। ভয়ে পুরুত মশাই আমার দিকে চাইলে আমি ইশারায় তাকে শান্ত থাকতে বললাম। এমন সময় আমরা সবাই দেখতে পেলাম আমাদের ঠিক সামনে আকাশে ভাসমান অবস্থায় এক নারী মূর্তিকে। তাকে দেখে সবাই ভয় পেয়ে গেল। আমি সবাইকে অভয় দিলাম, নিজের জীবন দিয়ে রক্ষা করব সবাইকে। যজ্ঞ কিন্তু থামলে চলবে না। আমাকে আমার কাজটা সম্পূর্ণ করতেই হবে। আবার অন্ধকার বাড়তে শুরু করেছে। আমি মন্ত্র পাঠ করে চলেছি ক্রমাগত, তাও কিছুতেই কিছু হচ্ছে না। সামনে এসে ততক্ষণে দাঁড়িয়েছে মন্দিরা। তার রূপের ছটায় যে কোনো পুরুষ শেষ হয়ে যেতে পারে। চোখে তার কাম আর রাগের আগুন জ্বলছে। যজ্ঞ বন্ধ করার জন্য পিশাচিনী মন্দিরা তৈরি করেছিলেন মায়া চক্র। আর সেই মায়া চক্রে আমি বশীভূত হয়ে গিয়েছিলাম। আটকে পড়তে লাগলাম আমি। মন্ত্রপাঠ কি করব, আমি ভেসে যেতে লাগলাম তার কামের টানে। হঠাৎই দেখলাম তার মুখ বদলে যাচ্ছে। কি বিভৎস তার চেহারা! ভয়ঙ্কর মিশমিশে কালো বিশ্রী কুৎসিত চেহারা, মণিহীন চোখ, যেখান থেকে যেন কেউ মাংসপিণ্ডটা খুব লেখেছে। পোকা উঠছে সেখান দিয়ে। ভাঙা চোয়াল আর ভাঙা দাঁতে সে তাকিয়ে হাসছে আমার দিকে। চোখ আর মুখ দাঁতের পাশ বেয়ে নেমে আসছে রক্ত। মাথাটা থেতলে গিয়েছে একদিকে। পিশাচিনী ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে রুদ্রকান্তের দিকে। আর তখনই আমি আমার চোখ জোড়া বন্ধ করে নিজেকে সংযত করলাম। আর মনে মনে বলে উঠলাম, না, এ ভুল কাজ হতে দেওয়া যাবে না। স্মরণ করি আমি এবার মধুসুন্দরী দেবীকে। মনে মনে আঁকড়ে উঠি, চিৎকার যেন বেরিয়ে আসতে চাইছে আমার গলা দিয়ে। ঠিক তখনই এই অন্ধকারের মধ্যে আমি দেখতে পাই মধুসুন্দরী দেবী আসছেন। আমি জানতাম আমি মরব না, কিন্তু কিছুক্ষণের জন্য সেই ভয়, সেই আতঙ্ক আমায় গ্রাস করেছিল। মধুসুন্দরী দেবীর উপস্থিতি আমি টের পেতেই আমি আমার মনকে দৃঢ় করে আবারও মন্ত্র পাঠে মন দিলাম। আর তখনই সেই পিশাচিনী মন্দিরা বলে উঠল, বন্ধ কর, বন্ধ কর বলছি এই যজ্ঞ, বন্ধ কর, নইলে সবাই আমার হাতে আজ মরবি। বন্ধ কর। না, বন্ধ হবে না এই যজ্ঞ। তুই চলে যা এখান থেকে। তোর সাথে সাথে
যারা অন্যায় করেছিল তাদের তাদের তো তুই শাস্তি দিয়েছিস, তাহলে যে বা যারা অন্যায় করেনি তুই তাদের বিনা অপরাধে কেন মারতে চাইছিস? যারা তোর সাথে অন্যায় করেছে তাদের তো সবাইকে মেরেছিস তুই। এবার ক্ষমা কর মা, ক্ষমা কর। আমার কথা শুনে মন্ত্রীরা কোনো কথা বলল না, কেমন যেন শান্ত হয়ে গেল। ক্ষমা করবি না মা? এই সন্তানের কথা রাখবি না মা? তখন মন্দিরা শান্ত, গতিবিধিও খুব শান্ত, যেন কিছু একটা ভাবছে। একবার জমিদার বাড়িটার দিকে তাকালো। বুঝলাম চোখের মনি থাকলে হয়তো কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তো, কিন্তু এখন সে দৃষ্টি স্থির, প্রাণহীন। পরক্ষণে লক্ষ্য করলাম শূন্যে ভাসতে থাকা মূর্তিটা ধীরে ধীরে কেমন যেন মিলিয়ে যেতে লাগলো অন্ধকারে। ক্ষমাই করলো। ক্ষমা না করলে আমার মতো তুচ্ছ মানুষ কি তাকে আটকাতে পারতাম? পারতাম না। মায়ের চাঁদ তো আর কিছু না পারুক, ক্ষমাটা ঠিকই করতে পারে। হ্যাঁ, জমিদার মশাই কিন্তু সেই দিন আসতে দিলেন না। থাকতে হলো আরো একটা গোটা দিন। পরের দিন সকালে আবারও বেরিয়ে পড়লাম পথে। বুঝলাম তারানাথের গল্প আর শেষ হবে না। এইদিকে ঘড়ির কাঁটাও ছুটে চলেছে, আর বাড়ি ফেরার তাড়াও রয়েছে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরো একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শুভরাত্রি। যেখানে